নতুন করে আবার জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে গাজা। উপত্যকাটিতে আবারও বর্বর হামলা শুরু করেছে ইসরায়েল, যার ফলে গত ৪৮ ঘন্টায় গাজায় কমপক্ষে ৯৭০ জন নিহত হয়েছেন। দখলদার বাহিনীর এমন হত্যাযজ্ঞকে বরাবরের মতো পূর্ণ সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মাঝে নয়াদিল্লিস্থ ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজর হুমকি দিয়ে বলেছেন, গাজা উপত্যকা হামাস মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামনে দুটি পথ খোলা রয়েছে বলে উল্লেখ করেন। ১৯ মার্চ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রিউভেন আজর জানান, ৪২ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে, কিন্তু হামাস বন্দীদের মুক্তি না দেওয়ায় ইসরায়েলের সামনে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প নেই। গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এর প্রথম ধাপে যে ৩৩ বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল, তার থেকেও ২ জন বেশি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দীর মুক্তি দিতেই গড়িমসি করে বর্বর ইসরায়েল। পরে আর মেয়াদই বাড়ায়নি দখলদার সরকার, উল্টো ১ মার্চ থেকে হামাসকে দোষারোপ করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তার উপর গত ১৭ মার্চ দিবাগত রাত থেকে গাজাবাসীর উপর ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল, যাতে এক রাতেই নিহত হয় ৪১২ জন ফিলিস্তিনি। এই অবস্থায় শান্তির আহ্বান জানিয়ে হামাসের এক কর্মকর্তা বলেছেন, আলোচনার জন্য তাদের দরজা সবসময় খোলা। তবে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, শান্তি আসতে পারে আজই, যদি হামাস আমাদের শর্ত মেনে নেয়। এক্ষেত্রে তিনি দুটি প্রধান শর্তের কথা উল্লেখ করেছেন। প্রথম শর্ত, সব বন্দীকে মুক্তি দিতে হবে। দ্বিতীয় শর্ত, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে, যাতে তারা আর কখনো ইসরায়েলে হামলা চালাতে না পারে। তবে হামাস শান্তি চায় না বলে অভিযোগ করে রিউভেন আজর বলেন, সামরিক চাপ প্রয়োগ করেই এর আগে ২৫৪ জন বন্দীর মধ্যে ১৯৫ জনকে মুক্তি করা হয়েছে। এটি কার্যকর পদ্ধতি। তিনি আরও বলেন, যদি কূটনৈতিকভাবে সমাধান না আসে, তাহলে আমরা সামরিকভাবেই তা নিশ্চিত করব। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছে। তবে ইসরায়েলের এমন পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এ নিয়ে আজরের দাবি, সমালোচনা কখনোই বাস্তবতাকে বদলে দিতে পারে না। বাস্তবতা হলো, হামাস এখনো বন্দীদেরকে ধরে রেখেছে। শুধু ইসরায়েলিদেরই নয়, বরং সমগ্র ফিলিস্তিনি জনগণকেও তারা জিম্মি করে রেখেছে। তিনি আরও অভিযোগ করে বলেন, হামাস আন্তর্জাতিক সাহায্য নিজেদের দখলে নিচ্ছে এবং তা ফিলিস্তিনি জনগণের কাছে বিক্রি করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পরিমাণ মানবতাও যেন আর অবশিষ্ট নেই বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দখলদার সামরিক বাহিনীর মধ্যে। আবারও গাজা জুড়ে তাণ্ডব চালানো শুরু করেছে নেতানিয়াহুর সেনাবাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ২ দিন ধরে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে এরই মধ্যে কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মাঝেই উপত্যকাটির বাসিন্দাদের জন্য শেষ সতর্কতা জারি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার এক ভিডিও বার্তায় এই সতর্কতা জারি করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সতর্কতায় ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন, গাজার বাসিন্দাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুসরণ এবং ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তন ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। ইসরায়েল কাটজ বলেছেন, গাজার বাসিন্দারা, এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরামর্শ মেনে নিন। ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী জিম্মিদের ফিরিয়ে দিন এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করুন। এই পরামর্শ মানলে আপনাদের জন্য অন্যান্য সব বিকল্পের দ্বার উন্মুক্ত হবে। একই দিনে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান শুরু করছে। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর সোমবার ও মঙ্গলবার উপত্যকায় সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘন্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮,৫৭৭ জনে পৌঁছায়।
এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯,৫৪৭ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান আবারও শুরু করেছে। উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলের মাঝে আংশিক বাফার জোন ও নিরাপত্তা বেষ্টনী তৈরির উদ্দেশ্যে এই অভিযান শুরু হয়েছে। সৈন্যরা গাজার মধ্যাঞ্চলের নেটজেরিম করিডোর পর্যন্ত তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে করে গাজা আবারও ২ ভাগে ভাগ হয়ে গেছে। ওয়াশিংটন ডিসির সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের রাজনৈতিক বিশ্লেষক H.A. হিলার সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, হামাসকে নির্মূলে সাফল্য পাবে না ইসরায়েল। আমি মনে করি আপনারা যা দেখছেন আবারও স্থল হামলার মাধ্যমে গত মাসে পরিস্থিতি যেমন ছিল সেখানে ফিরিয়ে নেওয়া এখন ইসরায়েলের লক্ষ্য, যার অর্থ নেটজেরিম করিডোর আবারও সামরিকরণ হবে এবং আপনি দেখবেন ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চল থেকে আবারও দক্ষিণাঞ্চলে পাঠানো হবে। মধ্যপ্রাচ্যে নতুন করে জোরালোভাবে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে। যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের পেছনে লেগেছে দখলদার ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। দফায় দফায় ইয়েমেনের উপর হামলা পরিচালনা করছে, তবে কোনো অবস্থাতেই ভেঙে না পড়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেন। ইতিমধ্যে ইসরায়েলকে শক্ত হাতে প্রতিরোধ করার নাজেরানা দেখিয়েছে দেশটি। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে জায়নবাদী ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ফিলিস্তিন ২ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে হামলা চালানো হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় জায়নবাদী শত্রুদের অপরাধমূলক গণহত্যার জবাবে এই অভিযান চালানো হয়। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে লক্ষ্য অর্জন করা হয়েছে। এর আগের দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এক বিবৃতিতে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ইসরায়েলের প্রকৃত লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে। তিনি সাফ জানিয়ে দেন, গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন বন্ধ করা না হলে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেবে। এই হামলার পর ইসরায়েলের দখলদার সরকার দাবি করে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আবারও ইয়েমেনি বিবৃতিতে সতর্ক করা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের অভ্যন্তরে হামলার লক্ষ্যবস্তুর তালিকা বাড়বে। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী আরও জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায় আরব এ জাতি চুপ থাকবে না। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুথিরা, কিন্তু শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এদিকে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর আবার হামলা চালিয়েছে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। গত ৭২ ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য যুদ্ধজাহাজের ওপর হামলা চালালেন তারা। বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তিনি দৃঢ়ভাবে বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে। বন্ধু ইসরায়েলকে সহযোগিতার খাতিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবার নিজেই অস্ত্র সরঞ্জাম নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। এতে ১৬ হুথি সদস্য নিহত হয়েছেন। ১৯ মার্চ বুধবার গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা। এমন সহিংসতার মাঝেই হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হুথিদের প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন। ইয়েমেনি এই গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন হুথিরা লোহিত সাগর অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। ২০ মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে বুধবার ইয়েমেনের রাজধানী সানা সহ
হুথিদের শক্ত ঘাঁটিতে আবারও মার্কিন হামলার ঘটনা ঘটেছে। এমন অবস্থায় ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, বর্বর হুথিদের উপর হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে এবং দেখুন এটি ক্রমশ আরো খারাপ হতে চলেছে। এটি এমনকি একটি ন্যায্য লড়াইও নয় এবং কখনো হবে না। তাদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন। হুথিদের প্রতিবেদন অনুসারে সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলার রেকর্ড করা হয়েছে, যার ফলে 53 জন নিহত ও 107 জন আহত হয়েছেন। চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি ছিল ইয়েমেনে প্রথম বিমান হামলা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও ইয়েমেনের হুথিদের অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছিল, কিন্তু ওয়াশিংটনের সেসব অভিযান সশস্ত্র এই গোষ্ঠীর আক্রমণ থামাতে ব্যর্থ হয়েছিল। এমন অবস্থায় বুধবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প রিপোর্ট উদ্ধৃত করে দাবি করেন ইরান হুথিদের প্রতি তার সমর্থন কমিয়ে দিচ্ছে, কিন্তু এখনো বড় পরিমাণে সামরিক সরবরাহ পাঠাচ্ছে। তিনি লিখেছেন, ইরানকে অবিলম্বে এই সরবরাহ পাঠানো বন্ধ করতে হবে। হুথিদের নিজেদের লড়াই করতে দিন, যেভাবেই হোক তারা হেরে যাবে, কিন্তু এইভাবে উল্টো তারা দ্রুত হেরে যাবে। ট্রাম্প অবশ্য ইতিপূর্বে ইরানকে হুথিদের উপর লাগাম টেনে না ধরলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসের মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 48 ঘন্টায় কমপক্ষে 970 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ। বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি হতাহতের এ তথ্য জানিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য একটি স্পষ্ট উদ্বেগের কারণ। তবুও দুর্ভাগ্যবশত বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকছে। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতিবাদের ভাষা শুধুমাত্র নিন্দা জানানো আর সমালোচনার মধ্যে সীমাবদ্ধ। গাজার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে মূলত এই মুসলিম দেশগুলোকে এক প্রকার অক্ষমই বলা চলে। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেসব কারণে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না, তার কিছু কারণ তুলে ধরেছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ। আরব বিশ্বের প্রেক্ষাপটে কিছু কিছু রাষ্ট্রের মুসলিম শাসকরা ফিলিস্তিনকে বোঝা হিসেবে দেখে থাকেন। ফিলিস্তিনে তাদের কোনো পদক্ষেপ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে থাকেন তারা। তবে ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করে নিলেও মুসলিম শাসকদের উদ্বেগের পরিমাণ কম হতো বলে ধারণা করা হয়, কারণ গাজায় এমন নৃশংসতা আর গণহত্যা চলতে থাকায় নিজ দেশের জনগণের কাছ থেকেও চাপের মুখোমুখি হচ্ছেন শাসকরা। আর এই কারণেই কোনো কার্যকর পদক্ষেপ না নিতে পারলেও ইসরায়েলের বিরুদ্ধে মাঝে মাঝে প্রতিবাদ বা নিন্দা জানায় দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতিবাদ না জানানোর একটি উল্লেখযোগ্য সামরিক দিকও রয়েছে। মুসলিম রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো থেকে বড় সহায়তা পেয়ে থাকে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র। এ কারণে যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন দিতে চায় না মুসলিম দেশগুলো। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরানকে আরও এক দফায় চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই চিঠির মূল আকর্ষণ সমঝোতার জায়গা দখল করে নিয়েছে ইরানকে দেওয়া 2 মাসের আলটিমেটাম। জানা গেছে, পরমাণু প্রকল্প ইস্যুতে সমঝোতায় আসার জন্য ইরানকে 2 মাসের আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এ সংক্রান্ত চিঠিটি ইতিমধ্যেই পাঠিয়েছেন তিনি।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, আমিরাতের একজন কূটনীতিক বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে চিঠিটি পৌঁছে দিয়েছেন। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি সমঝোতায় আসতে রাজি না হয় সেক্ষেত্রে তার পরিণতি ভোগ করতে হবে দেশটিকে। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানিয়েছেন, চিঠিটি পাঠানোর আগে ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু মিত্র দেশের কূটনীতিককে তা দেখিয়েছেন ট্রাম্প। এমনকি চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনাও করেছেন তিনি। চিঠিটি ট্রাম্প লিখেছেন চলতি মার্চ মাসের শুরুর দিকে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স বিজনেস নিউজকে সে সময় দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিতও করেছিলেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমি তেহরানের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছি। সেখানে আমি বলেছি যে আমি আশা করি তেহরান সমঝোতায় আসবেন, কারণ যদি আপনারা না আসেন সেক্ষেত্রে আমাদের সামরিক পন্থায় এগোতে হবে এবং তা ভয়ঙ্কর একটি ব্যাপার। ট্রাম্প বলেছিলেন, অর্থাৎ তেহরানের সামনে দুটি বিকল্প রয়েছে, হয় সমঝোতায় আসতে হবে নয়তো মার্কিন অভিযানের মুখে পড়তে হবে। আমি সমঝোতায় যেতে আগ্রহী, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। ইরানিরা চমৎকার মানুষ। এই সাক্ষাৎকার প্রচারের পর এক বার্তায় খামেনি কৌশলে ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই প্রস্তাব আসলে এক প্রকার ভাওতাবাজি এবং ইরানের উপর আরও বেশি নিষেধাজ্ঞা জারির জন্যই এই ভাওতা দিচ্ছেন তিনি। তবে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী চিঠিটি গ্রহণের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক্সিওসকে জানিয়েছেন, চিঠিটি সম্পূর্ণ যাচাই শেষে এই ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে তেহরান। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছিল, ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। যদি এই ইউরেনিয়ামে বিশুদ্ধতা 90% উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। ইরান অবশ্য বলেছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই।